আগের ক্লাসে আমরা সালোক সংশ্লেষের আলোক দশার বিভিন্ন পর্যায়গুলি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আলোক নিরপেক্ষ দশা বা অন্ধকার দশা নিয়ে আলোচনা করব। সালোক সংশ্লেষে আলোক দশার পরের পর্যায় হচ্ছে আলোক নিরপেক্ষ দশা। আলোক নিরপেক্ষ দশা বা অন্ধকার দশা কেন বলা হয় আগের ক্লাসে আমি বলেছিলাম, তবুও আজকে একটু বলছি যে আলোক নিরপেক্ষ দশায় সরাসরি আলোর প্রয়োজন হয় না, কিন্তু আলোক দশা উৎপন্ন বিভিন্ন পদার্থের উপর নির্ভর করে বলে এই দশাকে আলোক নিরপেক্ষ দশা বলা হয়। আর আলোক নিরপেক্ষ দশাটি কোথায় সম্পন্ন হয়? যে ক্লোরোপ্লাস্টে স্ট্রোমায়। তো বিজ্ঞানী বেনসন ও কেলভিন 1956 খ্রিস্টাব্দে ক্লোরেল্লা নামক শৈবালে তেজস্ক্রিয় কার্বনযুক্ত কার্বন ডাইঅক্সাইড প্রয়োগ করে আলোক নিরপেক্ষ দশার বিভিন্ন বিক্রিয়ার পর্যায়গুলি আবিষ্কার করেছিলেন। এজন্য এই দশাকে বলা হয় কেলভিন চক্র। কি বললাম? যে বিজ্ঞানী বেনসন আর বিজ্ঞানী কেলভিন 1956 খ্রিস্টাব্দে ক্লোরেল্লা নামক শৈবালে কি করেছে? যে তেজস্ক্রিয় কার্বনযুক্ত কার্বন ডাইঅক্সাইড প্রয়োগ করে আলোক নিরপেক্ষ দশা বিভিন্ন বিক্রিয়ার পর্যায়গুলি আবিষ্কার করেছিলেন। এই জন্য এই দশাটিকে কি বলা হয়? কেলভিন সাইকেল বা কেলভিন চক্র। এবার কেলভিন চক্রের বিভিন্ন বিক্রিয়াগুলিকে তিনটি পর্যায়ে ভাগ করা হয়। এই পর্যায়গুলি কি কি? একটি হচ্ছে কার্বক্সিলেশন দশা বা কার্বন স্থিতিকরণ দশা, আরেকটি হচ্ছে বিজারণ দশা, আরেকটি হচ্ছে যে RUBP পুনরুৎপাদন দশা। তো এগুলো কি? এগুলো হচ্ছে কেলভিন চক্রের পর্যায়। কি কি বললাম? একটি হচ্ছে কার্বন স্থিতিকরণ দশা, একটি হচ্ছে বিজারণ দশা, আর একটি হচ্ছে RUBP পুনরুৎপাদন দশা। এবার কার্বন স্থিতিকরণ দশা কি? দেখো, ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায় অবস্থিত 5 কার্বনযুক্ত একটি যৌগ রাইবোজ বিসফসফেট এর সাথে পরিবেশের কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে তৈরি করে 6 কার্বনযুক্ত একটি অস্থায়ী যৌগ। আর এই অস্থায়ী যৌগটি হচ্ছে দ্রুত বিভাজিত হয়ে তৈরি করে 2 অণু 3 কার্বনযুক্ত ফসফোগ্লিসারিক অ্যাসিড নামে একটি যৌগ। তো কি হয়? দেখো, যে RUBP পরিবেশের কার্বন ডাইঅক্সাইডের সাথে যুক্ত হয়ে তৈরি করেছে একটি অস্থায়ী 6 কার্বনযুক্ত যৌগ, আর সেই যৌগটি দ্রুত বিভাজিত হয়ে তৈরি করে ফসফোগ্লিসারিক অ্যাসিড। করবো, লিখে দিচ্ছি ফসফোগ্লিসারিক অ্যাসিড। আর এই ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করে হচ্ছে 2 অণু, আর এটি হচ্ছে 3 কার্বনযুক্ত যৌগ। আর মনে রাখবে, এই ফসফোগ্লিসারিক অ্যাসিড হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়া উৎপন্ন প্রথম স্থায়ী যৌগ। এটা মনে রাখবে। আর এই বিক্রিয়াটি নিয়ন্ত্রণ করে একটি উৎসেচক, যেটির নাম হচ্ছে রুবিস্কো। কি নাম বললাম? রুবিস্কো। রুবিস্কোর ফুল ফর্ম আমি লিখছি, যে রাইবোজ বিসফসফেট কার্বক্সিলেজ
অক্সিজেনেজ। কি হচ্ছে? রুবিস্কো উৎসেচকের ফুল ফর্ম কি বললাম? রাইবোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেজ। আর দেখো যে এখানে কি হয়েছে, যে কোষস্থ যৌগ রাইবোজ বিসফসফেটের সাথে পরিবেশে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়েছে। তাহলে এই দশাটি হচ্ছে প্রকৃতপক্ষে কার্বন আত্তীকরণ দশা। আর এখানে দেখো যে ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয়েছে, এই ফসফোগ্লিসারিক অ্যাসিড যেহেতু 3 কার্বনযুক্ত, এই জন্য কেলভিন চক্রকে C3 সাইকেল বা C3 চক্র বলে। আরেকটা কথা মনে রাখবে যে এই রাইবোজ বিসফসফেট যে আছে, এটি হচ্ছে রুবিস্কো এনজাইমের মানে রুবিস্কো উৎসেচকের দ্বারা C3 চক্রের 6টি আবর্তনে 6 অণু রাইবোজ বিসফসফেটের সাথে 6 অণু কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে তৈরি করে 12 অণু ফসফোগ্লিসারিক অ্যাসিড। আর একবার বলে দিচ্ছি যে রুবিস্কো উৎসেচকের সাহায্যে C3 চক্রের 6টি আবর্তনে 6 অণু রাইবোজ বিসফসফেটের সাথে 6 অণু কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে তৈরি করে 12 অণু ফসফোগ্লিসারিক অ্যাসিড। তো এরপরে যে পর্যায়টি আছে সেটি হচ্ছে বিজারণ দশা। বিজারণ দশায় কি হয়, এই 12 অণু ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয়েছে। এই 12 অণু ফসফোগ্লিসারিক অ্যাসিডের সাথে আলোক দশায় উৎপন্ন এটিপি আর বিচারক পদার্থ NADPH2 দ্বারা বিচারিত হয়ে ফসফোগ্লিসারিক অ্যাসিড ফসফোগ্লিসারেন্ডিহাইডে পরিণত হয়। কি হয় দেখো যে ফসফোগ্লিসারিক অ্যাসিড আলোক দশায় উৎপন্ন 12 অণু এটিপির সাথে যুক্ত হয়ে আর আলোক দশায় উৎপন্ন বিচারক পদার্থ NADPH2 দ্বারা বিচারিত হয়ে তৈরি করে 12 অণু ফসফোগ্লিসারেন্ডিহাইড। আমি এটা মুছে দিচ্ছি। উৎপন্ন করে 12 অণু ফসফোগ্লিসারেন্ডিহাইড। ফসফোগ্লিসারেন্ডিহাইড ফুল ফর্মটা লিখে দিচ্ছি, ফসফোগ্লিসারেন্ডিহাইড। ঠিক আছে, এবার কেলভিন চক্রের পরের পর্যায়টি হচ্ছে RUBP পুনরুৎপাদন দশা। দেখো আমরা এর আগে কি পেলাম, 12 অণু ফসফোগ্লিসারেন্ডিহাইড। এই 12 অণু ফসফোগ্লিসারেন্ডিহাইডের 2 অণু ফসফোগ্লিসারেন্ডিহাইড থেকে তৈরি হয় 1 অণু 6 কার্বনযুক্ত সরল শর্করা গ্লুকোজ। কি বললাম যে 12 অণু ফসফোগ্লিসারেন্ডিহাইডের 2 অণু ফসফোগ্লিসারেন্ডিহাইড থেকে তৈরি হয় 1 অণু 6 কার্বনযুক্ত সরল শর্করা গ্লুকোজ। তাহলে বাকি কত থাকলো? আর 10 অণু। এই 10 অণু ফসফোগ্লিসারেন্ডিহাইড আবার কি করে 10 অণু ফসফোগ্লিসারেন্ডিহাইড
6 অণু এটিপির সাথে যুক্ত হয়ে উৎসেচক নির্ভর বিক্রিয়াপথে বিভিন্ন অন্তর্বর্তী যৌগের মাধ্যমে তৈরি করে 5 কার্বনযুক্ত 6 অণু রাইবিউলোজ বিসফসফেট তৈরি করে 6 অণু 5 কার্বনযুক্ত রাইবিউলোজ বিসফসফেট। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে রাইবিউলোজ বিসফসফেট হচ্ছে কেলভিন চক্রের প্রথম ব্যবহৃত যৌগ। তাহলে এই রাইবিউলোজ বিসফসফেট আবার উৎপাদিত হচ্ছে, এই কারণে এই দশাটিকে বলা হয় রাইবিউলোজ বিসফসফেটের পুনরুৎপাদন দশা। তাহলে কি হবে যে কেলভিন চক্রের বিক্রিয়াকে অব্যাহত রাখার জন্য আইইউবিপির নিরন্তর সরবরাহ হচ্ছে। আরেকটা কথা মনে রাখবে যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় 1 অণু গ্লুকোজ তৈরি করতে টোটাল 18 অণু এটিপি লাগে। দেখো এখানে লেগেছিল কত 12 অণু এটিপি আর এখানে 6 অণু 18 অণু এটিপি আর 12 অণু NADPH2 লাগে। তো আমাদের সালোক সংশ্লেষের আলোক দশা আর অন্ধকার দশার বিভিন্ন পর্যায়গুলি নিয়ে আলোচনা করা হয়ে গেল। এখন আমরা জানব সালোক সংশ্লেষের তাৎপর্য নিয়ে, মানে জীবজগতে সালোক সংশ্লেষের কি গুরুত্ব রয়েছে। তো সালোক সংশ্লেষের তাৎপর্যগুলি আমি বলছি। এটা হচ্ছে শক্তির রূপান্তর ও সঞ্চয়, নাম্বার হচ্ছে খাদ্য সংশ্লেষ, 3 নাম্বার হচ্ছে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড ও অক্সিজেনের ভারসাম্য রক্ষা। তো শক্তির রূপান্তর ও সঞ্চয় কি? দেখো আমরা জানি যে সমস্ত শক্তির প্রধান উৎস হচ্ছে সূর্য, আর সবুজ উদ্ভিদেরা সালোক সংশ্লেষ প্রক্রিয়া কী করে, যে সৌরশক্তি শোষণ করে সেই শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে এটিপি অণুর মধ্যে আবদ্ধ করে, আর উৎপন্ন খাদ্যের মধ্যে এই রাসায়নিক শক্তি স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত হয়। খাদ্যের যখন জারণ ঘটে মানে শ্বসন প্রক্রিয়ায়, তখন কি হয়, এই স্থিতিশক্তি হচ্ছে তাপশক্তিতে রূপান্তরিত হয়, আর এই তাপশক্তির সাহায্যে জীবেরা তাদের বিভিন্ন জৈবনিক কার্যাবলী সম্পন্ন করে। তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কি হয়, শক্তির স্থানান্তর, রূপান্তর আর সঞ্চয় ঘটে। এরপরে যে পয়েন্টটি আছে সেটি হচ্ছে খাদ্য সংশ্লেষ। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ কী করে, পরিবেশ থেকে গৃহীত কার্বন ডাই অক্সাইড, জল আর বিভিন্ন উপাদানের সাহায্যে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে। আর এই শর্করা থেকে প্রোটিন, ফ্যাটের সংশ্লেষ ঘটে। উদ্ভিদেরা কী করে, তাদের বিপাকীয় কার্যের জন্য উৎপন্ন খাদ্যের কিছু অংশ ব্যয় করে বাকিটা হচ্ছে বিভিন্ন অঙ্গে যেমন পাতা, মূল আর কাণ্ডে সঞ্চয় করে রাখে। আর বিভিন্ন জীবেরা এই খাদ্যে মানে এই খাদ্যকে হচ্ছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে গ্রহণ করে থাকে। তাহলে জীবের খাদ্যের উৎস হচ্ছে এই সালোক সংশ্লেষ। এরপরে রয়েছে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড ও অক্সিজেন গ্যাসের ভারসাম্য রক্ষা। আমরা জানি যে বাতাসে অক্সিজেনের পরিমাণ হচ্ছে 20.60%, আর কার্বন ডাই অক্সাইডের পরিমাণ হচ্ছে 0.03%। তাহলে শ্বসন প্রক্রিয়া কি হয়, শ্বসন প্রক্রিয়া হচ্ছে জীবেরা পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে আর কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। ফলে কী হবে, পরিবেশে অক্সিজেনের পরিমাণ কমে যাবে আর কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাবে। যেমনি
সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদেরা কি করে? পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আর উপজাত পদার্থ রূপে অক্সিজেন উৎপন্ন করে। তাহলে কি হবে? এই কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেন গ্যাসের সমতা বজায় থাকবে। তাহলে আমাদের সালোক সংশ্লেষ টপিকটি নিয়ে আলোচনা করা শেষ হয়ে গেল। তোমরা ভিডিওটি দেখবে, বাড়িতে বই নিয়ে পড়বে। যদি কোনো অসুবিধা হয় তাহলে যখন স্কুল খুলবে আমাকে তোমরা জিজ্ঞেস করবে। ঠিক আছে? ভালো থেকো আর বাড়িতেই থাকবে।